আইফোন 16 প্রো ম্যাক্স, এখন কত 18 প্রো ম্যাক্স, আমি জানিও না এত কিছু, কত কত বা ভার্সন নামবে নাকি। তো এগুলি চালায় কি লাভ বলেন? এত মানে আপনাদের কি এত ফেসবুক ফলোয়ার, ইনস্টাগ্রাম ফলোয়ার এত বেশি প্রয়োজন? আপনি জাপানিজ কোম্পানিতে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে 10 লাখ টাকা স্যালারি হবে আপনার, 100 মান। তো 100 মান দিয়ে কয়টা আইফোন কিনা যাবে বলেন? কাজের জন্য লোক নাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি নিম্নমানের যে সেক্টর গুলো, এগুলাতে লোক নাই। যে হচ্ছে অফিসিয়াল লেভেলের কাজ, এগুলাতে কিন্তু অনেক লোক আছে। কোম্পানি মূলত আপনার কেন আপনাকে নিয়োগ দিবে, এটা অনেক ইনফরমেশন জানেন তারা, তত বেশি ভালোভাবে এগিয়ে যাবেন সব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো দীর্ঘ অনেকদিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে জাপানে যারা জব খুঁজবেন, আমিও নিজেও এখন জব খুঁজতেছি, বা জব খুঁজে আমার প্রায় শেষের দিকে। জাপানে যারা শিনসুসু বলে জাপানে আর কি, আপনি যারা ভোকেশনাল স্কুলে পড়তেছেন বা যারা ইউনিভার্সিটি করতেছেন, যারা ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট বিষয়ে জাপানে এসে এখন আর কি আপনারা এখন শেষের দিক দিয়ে, বা যারা এখনো খুঁজেন নাই পরবর্তীতে খুঁজবেন, তাদের জন্য খুব পরামর্শমূলক ভিডিও এটা। আশা করি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, সবাই ভালো করে দেখবেন। তো মূল কথা হচ্ছে জাপানে কিভাবে জব খুঁজবেন। জব খোঁজার জন্য জাপানের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার সেনমুগাকুতে কি আছে আমি জানি না, ইউনিভার্সিটি গুলাতে তাদের থাকে সুসুকুকা বলে আর কি, ক্যারিয়ার সেন্টার আর কি, ক্যারিয়ার সেন্টার। তো ওখানে বিভিন্ন ধরনের কোম্পানি হচ্ছে আপনার কি করে ওখানে আসে, ক্যারিয়ার সেন্টারে তাদের সাথে যোগাযোগ করে, এবং স্কুলে আপনার জব ফেয়ার বা যেটা সুসু কাজুতো সেমিনার হয়, এখানে অনেক কোম্পানি আসে প্রায় বিভিন্ন ইউনিভার্সিটিতে ভেরি করে বিভিন্ন। ভোকেশনাল স্কুলগুলো তো মেবি এটা থাকে, ভোকেশনাল স্কুলগুলো হচ্ছে সেমুঙ্গাকু, যেগুলো এগুলো হচ্ছে আপনার স্পেশালিস্ট, স্পেশালিস্ট আর কি, এক একটা সাবজেক্ট বা একটা ডিপার্টমেন্টের উপরে স্পেশালিস্ট। কিন্তু ইউনিভার্সিটি হচ্ছে আপনার সৌগো, সৌগো মানে হচ্ছে যে কোনো অনেক ধরনের থেকে আসে। আপনি যদি আমি বলি গিওকাই বলে জাপানিজ ভাষায়, গিওকাই মানে হচ্ছে একটা সেক্টর, যে সেক্টরে আপনি কি কি কাজ করবেন। যেমন কিনিও গিওকাই, কিনিও গিওকাই হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টর, মানে ব্যাংক, তারপরে আপনার ক্রেডিট কার্ড যে ডিপার্টমেন্ট গুলা, তারপরে আপনার এরকম আরো যেগুলো আছে হোকেন, এগুলা হচ্ছে কিনিও গিওকাই বলে আর কি। তারপরে আপনার যদি আরেকটা বলি আমি হচ্ছে কাইকে গিওকাই, কাইকে গিওকাই যে অ্যাকাউন্টিং, যে গিওকাই, কাইকে গিওকাই এবং কনসাল্টিং যেটা অ্যাকাউন্টিং, তারপরে আপনার কনসাল্টিং, তারপরে আপনার জিনজাই শোকাই, এইগুলা এইসব সাবজেক্ট গুলো এইসব থেকে আসে। এরপরে আরেকটা ডিপার্টমেন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে যেমন আপনার আইটি জোহকে, আইটি যে ডিপার্টমেন্ট গুলো আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপর আপনার ইনফ্রা ইঞ্জিনিয়ার, এরকম বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং যে সেক্টর গুলো আছে, এগুলোর একটা গিউকাই। এরকম গিউকাই অনুযায়ী বিভিন্ন থেকে মানে হচ্ছে আপনার কোম্পানি থেকে ইউনিভার্সিটি গুলোতে আসে। এটা একটা গেল ইউনিভার্সিটি, বা যারা সেনমুগাকু থাকবে তাদের সেনমুগাকু, যারা যেমন আইটি বিজনেস পড়েন তাদের আইটি বিজনেস থেকে হয়তো আসতে পারে। যারা হচ্ছে আপনার মানে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়েন তাদের হোটেল, বিভিন্ন ধরনের হোটেল, যেমন জাপানে অনেক বড় বড় হোটেল গুলো আছে, আপা হোটেল, এরকম বিভিন্ন আছে, ওগুলা থেকে যাইতে পারে। তারপরে আপনার যারা আবার নিয়ে পড়েন, কাইগো নিয়ে পড়েন, বা যারা জিদোসা নিয়ে পড়েন, জিদোসার যে গাকুগুলো আছে ওগুলা থেকে যাবে। এরকম করে আছে, এটা হলো একটা সেক্টর, মানে একটা দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার হচ্ছে মাইনাবি, যে সাইটটি রয়েছে এটা ইউজ করা, সবাই মাইনাবি ইউজ করে জাপানে, যত জাপানিজ যত স্টুডেন্ট আছে বেশিরভাগ স্টুডেন্টই মাইনাবি ইউজ করে। আর জাপানে যত মানুষ কাজে ঢোকে শিনসুসু থেকে, ফ্রেশার থেকে, তারা সবাই হচ্ছে মাইনাবি নামে যে অ্যাপস আছে বা যে একটা ওয়েবসাইট আছে এটা ইউজ করে। এটা শিনসুসুদের জন্য একদম ফ্রি, বেশিরভাগ ওয়েবসাইটই ফ্রি। শিনসুসু মানে যারা স্টুডেন্ট তাদের থেকে টাকা নেয় না কোনো। তো এটা শিনসুসুদের জন্য একদম ফ্রি। এটা থেকে, এটা হচ্ছে জাপানের সবচেয়ে বড় জব খোঁজার জন্য সবচেয়ে বড় সেক্টর, যারা ফ্রেশার শিনসুসু তারা। মাইনাবি আছে, রিকুনাবি আছে, এরকম বিভিন্ন ধরনের সেক্টর, লিঙ্কডইন, ইনডিড, এগুলো আবার একটু পরের সেক্টর আর কি, যারা মানে তেনশুকু মানে যারা জব চেঞ্জ করতে চাচ্ছে তাদের জন্য। তো এই দুইটা সেক্টর ইউজ করা আর কি অনেক বেশি কার্যকর আর কি। তারপরে আপনার বিভিন্ন ধরনের এজেন্সি রয়েছে আর কি, শ্বশুর কাস্টদের জন্য শুকায় শুকায় এজেন্সি, তারা হচ্ছে আপনার ইন্টারভিউ নিবে এবং এরপরে আপনাকে বিভিন্ন কোম্পানি গুলাতে আর কি করে দিবে আর কি, মানে বিভিন্ন কোম্পানি তাদের কাছে যাবে, সেখানে আপনার এজেন্সি, তো এজেন্সির মাধ্যমে জব না নেওয়াটাই বেশি বেটার আর কি, আপনি নিজের মতো করে খুঁজে নিলেন এটাই বেশি বেটার। তো জাপানে জবের প্রিপারেশনের জন্য অনেক বড় ইম্পর্টেন্ট কিছু কথা রয়েছে, সেটা আমি আজকে বলবো। যারা সেনমুগাকু বা ইউনিভার্সিটি দুইটাতেই পড়েন তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ কি, আপনাকে অবশ্যই জাপানে যেগুলো ভালো কোম্পানি, বা খুব ভালো না হইলেও জাপানের বেশিরভাগ কোম্পানিতেই একটা টেস্ট দিতে, এটার নাম হচ্ছে এই যে এসপিআই, আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি এসপিআই, এটা বলে টেকিসাই কেনসা আর কি। এই টেস্ট আপনাদের বেশিরভাগ কোম্পানিতে দিতে হয় আর কি, এবং এটা মোটামুটি কম কঠিন না, কঠিন একটা পরীক্ষা। শুধু পরীক্ষাই না, মানে এখানে পরীক্ষা হচ্ছে আপনার যেমন ম্যাথমেটিক্স আসছে, তারপর আপনার সুইরন বলে আর কি জাপানিজ ভাষায়, হি গেঙ্গো আর হচ্ছে গেঙ্গো, দুইটা সেক্টরে ভাগ আছে, একটা হচ্ছে আপনার জাপানিজ ভাষার উপরে, একটা হচ্ছে আপনার
বিভিন্ন ধরনের যুক্তি, তারপরে বিভিন্ন ধরনের অঙ্ক করে ম্যাথমেটিক্স করা, বাংলাদেশে যেরকম চাকরির পরীক্ষা ঠিক সেম ভাবে। এবং দ্বিতীয় সেক্টরে হচ্ছে আপনার নিজের যে কেরিয়ার, মানে আপনি নিজের যে ক্যারেক্টার, এটা নিয়ে আর কি আপনার পরীক্ষা। আপনি কি করতে ভালোবাসেন, একসাথে মানুষের সাথে কাজ করতে ভালোবাসেন নাকি একা একা থাকতে ভালোবাসেন, বাসায় বন্ধের দিন কি করেন, এরকম বিভিন্ন ধরনের প্রায় 200-250 প্রশ্ন সেক্টর আছে। এগুলো অনেক হয়তো দিয়েছেন বা দিবেন, যারা জব করতেছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি এগুলো, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে কি, আমি এই ব্যাপারে জানতাম না, তারপরেই কি আমি এটা শুরু করেছি। যদি জানতাম তাহলে আমি অনেক আগে থেকে কি এই স্টেট টেস্ট এগুলোর জন্য প্রিপারেশন নিতাম, এতে করে কি অনেক ভালো ভালো কোম্পানিতে হয়তো আমি কি কাজ করার সুযোগ পেতাম। তো যাই হোক, আগে থেকে জানায় দেওয়ার মাধ্যমে কি যারা যত বেশি ইনফরমেশন জানেন তারা তত বেশি ভালোভাবে এগিয়ে যাবেন সব জায়গায়। তো এটা রয়েছে। তারপরে আপনার ইএস লিখতে হবে। ইএস মানে হচ্ছে আপনার আর কি যেন বলে, আপনি কিভাবে আপনার সিভি তৈরি করবেন বা কিভাবে আপনার এন্ট্রি শিট লিখবেন, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আগে থেকে এগুলা ভালো করে, জাপানে কিন্তু জব সিনসিস থেকে জবে ঢোকাটা খুবই কঠিন হয়ে পড়তেছে সাইকিন। জাপানিজ স্টুডেন্টরাও অনেক বেশি কুমাত্তিরু, কারণ কি অনেক স্টুডেন্ট খুঁজতে, আপনারা মনে করেন জাপানে কাজ নাই, অসুবিধা নাই, কাজের জন্য লোক নাই, কোনো অসুবিধা নাই, কাজের জন্য তো লোকই নাই, যাই জাপানে অসুবিধা নাই, আমি যে কোনো কোম্পানি দিলে হয়ে যাবে, এটা আসলে ঠিক না। কাজের জন্য লোক নাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি নিম্নমানের যে সেক্টর গুলো, এগুলাতে লোক নাই। যেমন আপনার এই যে কনস্ট্রাকশনের কাজে লোক নাই, তারপর আপনার এই যে বিভিন্ন কোজোতে আপনার কি যেন বলে আর কি আপনার, আরে কোজো যেগুলো আর কি আপনার ফ্যাক্টরির মধ্যে আর কি যে কাজের জন্য যে লোক, এগুলাতে লোক নাই। রাস্তাঘাটে মানে হচ্ছে পাহারাদারের জন্য লোক নাই, এরকম বিভিন্ন ধরনের যেগুলা মানে একটু কম, যেগুলাতে মানুষ কম, যেমন রেস্টুরেন্ট গুলাতে লোক নাই, যেগুলাতে মানে আপনার ওয়েটার, এরকম বিভিন্ন ধরনের খাবার বানানোর জন্য লোক নাই। এরকম বিভিন্ন ধরনের হচ্ছে এই আমি নিম্ন বলে কখনো শুরু করবো না আর কি, মানে আপনার যেগুলো কঠিন বা কষ্টের কাজ এগুলিতে লোক নাই, কিন্তু যেগুলো ভালো পজিশনের কাজ, যেগুলা মানে হচ্ছে আপনার আইটি ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যেগুলো ডেস্ক কাজ, যেগুলো হচ্ছে আপনার মানে হচ্ছে অফিসিয়াল লেভেলের কাজ, এগুলাতে কিন্তু অনেক লোক আছে, অভাব নাই। তো এই কারণে কি, যদি আপনি ওইসব সেক্টরে ঢুকতে চান তাহলে কি আগে থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং কষ্ট করতে হবে। তো সেক্ষেত্রে মেন্সেসের জন্য আপনাকে অবশ্যই ভালোভাবে, আর এন্ট্রি শিট লেখার জন্য আপনাকে অবশ্যই ভালোভাবে আপনার দাইগাকুর যে কেরিয়ার সেন্টার বা আপনার সেমুগাকুর যে, যিনি আর কি আপনার সব জায়গায় জাপানে আছে, যিনি আপনার এই যে সুসু কাছুদোর জন্য আর কি যে টিচার গুলো থাকে বা যারা আপনার তাদেরকে আপনার এন্ট্রি শিটটা লিখে আপনাকে জানাবেন, তাদেরকে দেখাবেন যে আমি এরকম করে লিখছি, এটা কেমন হবে। তো এটা আপনি তারপরে আপনার এটা দেখানোর পরে তারপর কোম্পানিতে সাবমিট করবেন, তাহলে আশা করি এতে করে কি আপনার মানে হচ্ছে কোম্পানি থেকে আপনি পেতে পারেন, ডাক পেতে পারেন মেসেজের জন্য। সর্বপ্রথম আপনার এরকম এন্ট্রি শিট জমা দিতে হয়, তারপরে আপনার হচ্ছে আপনার করতে হয় আর কি, সিকেন্সার থাকে আপনার যেটা বললাম এসপিআই, এরকম থাকে। তারপরে আপনার মেনসেসু প্রায় 3-4 বার মেনসেসু হয়, ইচিজি নিজি এবং হচ্ছে সাইশো মেনসেসি আর সাইশো মেনসেসু। অনেক ধরনের ক্যান্সার করে জাপানিজ কোম্পানিগুলি তাদের লোক নিয়োগ দেয়, কারণ হচ্ছে একবার জাপানিজ কোম্পানিতে নিয়োগ দিয়ে ফেলে আর খুবই করার কোনো সুযোগ থাকে না আর কি, যদি না কোনো বড় ধরনের অপরাধ না করা হয়, যদি না কোনো কোম্পানির বিরুদ্ধে, যদি কোনো আইনি কি বলে কোম্পানির বিরুদ্ধে যে আপনি কিছু না করলে আপনাকে খুবই করতে পারে না জাপানিজ কোম্পানি, কারণ কি এটা জাপানের হইসুতে নিষিদ্ধ আর কি। জাপানের আইনে হচ্ছে আপনার জাপানের লয়ে আপনি কোনো কোম্পানি কোনো এমপ্লয়িকে ফায়ার করাটা যায় না আর কি, যদি কোনো বড় ধরনের কোনো না হয়, মানে হচ্ছে কোনো সমস্যা না হয় বা বড় ধরনের কোনো অপরাধ আপনি না করেন, তাহলে এটা নর্মালি যেমন আমেরিকা বা অন্যান্য দেশে যে থাক তুমি 1 বছর কাজ করছো, তোমার পারফরমেন্স ভালো না, অফ কপি করে দিলাম, এরকম জাপানে করা যায় না। এই জন্য কি জাপানিজ কোম্পানি গুলা কি মানে হচ্ছে অনেক ভালোভাবে দেখে শুনে তারপরে তারা লোক নিয়োগ দেয়। তো এরকম করে কি মানে আপনারা যারা করবেন আস্তে আস্তে বুঝতে পারবেন। তো আগে থেকে জানিয়ে রাখার মানে হচ্ছে করার সাথে সাথে কি আপনারা মানে আগে থেকে জেনে রাখলেন এবং প্রিপারেশন নিলেন, এটা অনেক ভালো হয়। নর্মালি যারা ইউনিভার্সিটিতে পড়বেন বা ইউনিভার্সিটিতে পড়েন এবং যারা ইউনিভার্সিটি শেষ করে সাথে সাথে জবে ঢুকতে চাচ্ছেন বা যারা মাস্টার্স করবেন তাদের জন্য আলাদা, মাস্টার্স বা পিএইচডি যারা যাবেন, আমারও ইচ্ছে ছিল মাস্টার্স করার, কিন্তু বয়স এবং হচ্ছে সময়ের কারণে আর ওদিকে যাওয়া হবে না। ইনশাল্লাহ কাজের জন্যই চেষ্টা করছি। তো তারা যারা ইউনিভার্সিটি শেষ করে কাজের জন্য, তারা হচ্ছে আপনার ইউনিভার্সিটি যে সময় আপনি থার্ড ইয়ারে থাকবেন, থার্ড ইয়ারের যে আপনার পরীক্ষাটা শেষ হবে, থার্ড ইয়ারের না 2টা সেমিস্টার থাকে যাবেন, জেঙ্কি কোকি, জেঙ্কি শেষ হওয়ার সাথে সাথে আপনি কি সুসুর কাজ শুরু করে দিবেন, বিভিন্ন ধরনের ইভেন্টে অংশগ্রহণ করবেন। মাইনাবি বিভিন্ন ধরনের ইভেন্ট করে, ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ধরনের ইভেন্ট থাকে, জব ফেয়ার থাকে, এগুলাতে অংশগ্রহণ করবেন, মাইনাবিতে অ্যাকাউন্ট করবেন,
বিভিন্ন সাইডে যে অ্যাকাউন্ট খুলে ওখানে জব ইগুলি দেখতে থাকবেন এবং ইন্টার্নশিপে পারলে যোগদান করবেন, এরকম বিভিন্ন ধরনের খুঁজতে থাকবেন আর কি। এতে করে কি আপনি ভালোভাবে আর কি আপনার একটা ধারণা হবে যে শ্বশুর কাছে কি চাচ্ছে। তো এখন আমি যেটা বলবো সেটা, জাপানিজ কোম্পানি মূলত আপনার কেন আপনাকে নিয়োগ দিবে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার জানা। কারণ হচ্ছে জাপানিজ কোম্পানিগুলি হচ্ছে মানে হচ্ছে কোনো মেধাবী, খুব বেশি মেধাবী, খুব বেশি জিপিএ ভালো, অনেক বেশি শিক্ষাকু পাইছে এরকমটা তারা এগুলো হচ্ছে আপনার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে থাকবে, কিন্তু মেইন দেখবে তারা আপনার এই শিক্ষেত্রে আপনি পারেন কিনা, আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন কিনা, আপনি কোম্পানিতে ঢোকার পরে কি ধরনের মানে হচ্ছে আপনার ফুকাকাচি বলে জাপানে, বা যেটা বলে ভ্যালু অ্যাডেড ভ্যালু, মানে আপনি কি ধরনের কোম্পানিতে কি ধরনের মানে কোম্পানিকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, এগুলি তারা অনেক বেশি হচ্ছে কি দেখেন। এবং এই কোম্পানির মিরুকু কি, মানে একটা কোম্পানিতে আপনি যে আবেদন করেন কোম্পানিতে, কোম্পানির মূল আকর্ষণটা কি, এই কোম্পানির সুইমি কি, এই কোম্পানি কি নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে এটা কোথায় যাবে এই ব্যাপারে আপনার ধারণা কি, এগুলি খুব ভালোভাবে ওই কোম্পানি সম্পর্কে আপনাকে রিসার্চ করতে হবে। তারপরে হচ্ছে ওই কোম্পানিতে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, তাহলে কি ওই কোম্পানি আপনাকে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ কি আপনি জেনে বুঝে আসতেছেন, কোম্পানি সম্পর্কে অনেক বেশি রিসার্চ করছেন, আপনি কোম্পানিতে ঠিক এই ধরনের কাজটা করে কোম্পানির এই ফলাফলটা আপনি দিবেন, এইগুলি জাপানিজ কোম্পানি খুব ভালোবাসে, বুঝছেন, খুব ভালোবাসে এগুলি, তারা এগুলি বেশি ইয়ে করে। জাপানিজ কোম্পানি হচ্ছে নর্মালি কি মানে হচ্ছে আজকে আসলেন কালকে কাজ করলেন, কালকে এক সপ্তাহ পরে চলে গেলেন, এরকম মানুষ চায় না। তারা হচ্ছে একদম ছোটবেলা থেকে যেরকম আমরা গরুর বাচ্চাকে খাওয়া দাওয়া বড় করে গাদি বানাই, তারপরে সেক্ষেত্রে দুধ নেই, তারা হচ্ছে এরকমটা করে। জাপানিজ কোম্পানি হচ্ছে আপনাকে একদম ছোটবেলা থেকে লালন পালন করে বড় করবে, তারপরে আপনার থেকে কি দুধ নিবে আর কি, মানে আপনার থেকে আর কি আপনার মানে হচ্ছে আপনার ফিডব্যাকটা নিবে আর কি, তারা আপনাকে দিয়ে কাজ করাবে। এই কারণে কি জাপানিজ কোম্পানিতে লং টাইম হচ্ছে কি মানে হচ্ছে তারা লং টাইম গোল নিয়ে মানে হচ্ছে এমপ্লয়ি নিয়োগ দেয়। শর্ট টাইমের জন্য তারা এমপ্লয়ি খুব বেশি এটা নিতে চায় না, এতে কোম্পানির জন্য অনেক লস হয়। তো যাই হোক, ভিডিওটা অনেক র্যান্ডমলি হয়ে গেল আর কি, বা খুব গুরুত্বপূর্ণ তথ্য মনে হয় না দিতে পেরেছি। তো এইটাই আর কি, জাপানের যারা হচ্ছে শিনসুসুদে করবেন এখন অনেক বেশি কঠিন হচ্ছে। আমার সাথে মানে নেপালির অনেক কাজ করে, বাংলাদেশে অনেক আছে সেমুঙ্গাকু কমপ্লিট করে যারা হচ্ছে করবেন, মানে সেমুঙ্গাকু কমপ্লিট করে N2 না থাকলে হচ্ছে জব পাওয়া খুবই কঠিন। N2 না, N1 অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছেন। এখন বেশিরভাগ কোম্পানি N1 তাদের রিকোয়ারমেন্ট লিখে থাকে। জাপানে অনেক বিদেশি বেড়ে যাওয়ার কারণে এই ল্যাঙ্গুয়েজের যে প্রফেশনালিটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হিসেবে দেখা হচ্ছে। যারা N1 থাকলেও এখন অনেক সময় কি বাদ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে N1টা খুব বেশি ইম্পর্টেন্ট পাস করাটা। N1 পাস করতে পারলে জাপানের যে কোনো কোম্পানি যে কোনো জায়গায় আপনি কি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় থাকবে, মানে আপনার পথ অনেক বেশি খুলে যাবে আর কি, আপনার সামনে অনেকগুলো সেক্টর খুলবে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই N1টা যত দ্রুত সম্ভব যারা যেখানে থাকেন না কেন তারা ভালোভাবে N1টা পড়াশোনা করে পাস করতে থাকেন। পাস করা তো খুব বেশি কঠিন না, আবার কঠিনও, ঠিক আছে। তো যাই হোক, পড়াশোনা না করলে পাস করতে পারবেন না। যারা বারবার পরীক্ষা দিবেন যাইবেন হলে, তারপরে আপনার আন্দাজ দিয়ে দিয়ে ঢাকায় আসবেন, মনে করেন যে এবার হয়ে গেছে, এটা কখনই হয় না। হয়তো বা 100টার ভিতরে দু একটা ভাগ্য গুণে হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা সম্ভব না। অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, মানে ভালোভাবে পড়াশোনা করে তারপরে পড়াশোনা করতে হবে। কিভাবে পড়াশোনা করবেন, জব কাজ টাজ নিয়ে তো সবাই অনেক ব্যস্ত থাকেন, এখন অনেক ডিজিটালাইজড হয়ে গেছে সারা পৃথিবী। আপনাকে বাসায় বসে হাতে কলমে খাতা কলম নিয়ে শিখতে হবে এরকম কোনো কথা নেই। আপনি লঞ্চ বাস ট্রেন যেখানে থাকেন না কেন, কাজ কিউকে এইসব সময়গুলো আর কি ইউজ করে আপনি পড়াশোনা করতে পারেন। N1 এর বিভিন্ন ধরনের এখন বের হয়েছে আর কি, আপনার কি জন্য বলে N1 বা N2 জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যাপস আছে, ওয়েবসাইট আছে। আমিও নিজেও অনেকগুলো ওয়েবসাইট সবাই করে দিচ্ছি, ওখান থেকে চাইলে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এরকম বিভিন্ন ভাবে প্র্যাকটিস করে ইউনিভার্সিটিতে যে সময়টা থাকবে বা স্কুলে আপনি যে সময়টা থাকবেন, ওই সময়টা সবসময় হচ্ছে ইউটিলাইজ করে সবচেয়ে বেশি পরিস্থিতি কি নিচুকাতে কুদাসায়। মানে ইউনিভার্সিটিতে যে সময়টা আপনি থাকবেন ওই সময়টা, বা স্কুলে যে সময়টা থাকবেন, আর বাকি সময় তো কাজে আমরা ব্যস্ত থাকি, ওই সময়টা যাতে মোবাইল টোবাইল না টিপে, এই যে টিকটক কি যেন বলে, আরে আর কি কি আছে আমি তো জানিও না, ব্লগ ট্লগ এগুলো বাদ দিয়ে তারপরে এটা পাস করার চেষ্টা করেন। আইফোন 16 প্রো ম্যাক্স, এখন কত 18 প্রো ম্যাক্স আমি জানিও না, এত কিছু কত কত বা ভার্সন নামবে নাকি। তো এগুলি চালায় কি লাভ বলেন, এত মানে আপনার কি এত ফেসবুক ফলোয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার এত বেশি প্রয়োজন? কি লাভ হবে বলেন? আপনি মারা গেলে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে? আপনি একটা অসুস্থ হসপিটালে পড়ে থাকবেন, দেখবেন যে কেউ আপনাকে যোগাযোগ করবে না আপনার সাথে। আপনি দেখেন না, একদিন আপনি কারোর কাছ থেকে 2 লাখ টাকা ধার চান, কেউ দিবেন আপনাকে?
আপনার ফেসবুকে যদি 50,000 ফলোয়ার থাকে, আপনি সবার থেকে 2 লাখ টাকা ধার চান, দেখবেন যে কেউই আপনাকে দিবে না, কখনই দিবে না। কিন্তু আজকে আপনার যদি ভালো সার্টিফিকেট থাকে, ভালো রেজাল্ট থাকে, আপনি যে কোনো একটা ভালো কোম্পানিতে ভালো স্যালারি, হ্যান্ডসাম স্যালারিতে জব করতে পারবেন। ঠিক আছে, এই যে ব্লগ করেন তারা এই যে ভিডিও বানাইতে কত সময় লাগে, যে আমি এখন বানাচ্ছি এটা আবার এডিট করতে হবে, এখন আমি কত মানে সময়, আমার এত সময় কই পাই? তারপরে এত সময় কই পান? এই যে ব্লগ করেন, কত সুন্দর এডিটিং, তো মাশাআল্লাহ মানে খুব ভালো এডিটিং, কত সুন্দরভাবে যে ভিডিওর যে এখন এডিটিং করা হচ্ছে, মানে হচ্ছে কত সময় যে লাগাচ্ছে, এই সময়গুলো যদি পড়াশোনাতে লাগানো যেত, আহা রে, কত যে ভালো রেজাল্ট করা যেত। তো যাই হোক, তো এই যে এইসব মানে হচ্ছে ফালতু কাজগুলি ছেড়ে দিয়ে এই ভালো ভালো মানে হচ্ছে পড়াশোনা করেন, একটু চেষ্টা করেন, কষ্ট করেন, দেখবেন যে সারা জীবন বসে খেতে পারবেন। আমি যে পরামর্শগুলো দিচ্ছি এগুলো আপনার ভালোর জন্য, আপনাদের ভালোর জন্যই। ব্লগ, তারপরে আপনার এগুলি চাইলেই করতে পারবেন, অনেক সময় আছে। 16 Pro Max চাইলেই কিনতে পারবেন, 17 Pro Max চাইলেই কিনতে পারবেন, যে সময় একটা সময় আসবে। কিন্তু এই সময় যদি আপনি এখন নষ্ট করে ফেলেন, এই সময় কিন্তু আর পাবেন না। যে সময় আপনি জাপানিজ কোম্পানিতে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে 10 লাখ টাকা স্যালারি হবে আপনার, 100 মান। তো 100 মান দিয়ে কয়টা আইফোন কিনা যাবে বলেন? তো সেইটাই, যে সময় আপনি ভালো একটা প্রতিষ্ঠানে ভালো একটা সিনিয়র পজিশনে যেতে পারেন, গুচু বা কাচো এরকম বিভিন্ন, আপনার প্রতি মাসে মাসে আপনি প্রায় 8 লাখ, 9 লাখ, 10 লাখ টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এবং আপনার ইমিগ্রেন্ট স্ট্যাটাস থাকবে ভীষণ ভালো, আপনার একটা আন্তরিক একটা জীবন থাকবে। হ্যাঁ, তো এরকম বিভিন্ন ভাবে সময় নষ্ট না করে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ভালোভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং নামাজ পড়তে হবে। এবং নামাজ, রোজা এগুলিও আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলি করার মাধ্যমে আমরা আল্লাহর কাছে স্বল্প সীমিত সময়ের মধ্যে আমাদের যাতে আমরা ভালো কিছু করতে পারি, আল্লাহর কাছে সবসময় আমরা এই দোয়াই করবো। কারণ কি, আমাদের সময় নাই পৃথিবীতে, আমরা কে কতদিন বেঁচে থাকবো আল্লাহ ভালো জানে। তো এই সময়ের ভিতরে আমরা আমরা সবচেয়ে বেশি আমাদের সময়কে ইউজ করব, সেই সময়গুলোকে আমরা নষ্ট না করে অতিরিক্ত ভিডিও, অতিরিক্ত নেশা এগুলো আমরা ছেড়ে, টাকার নেশাটাও অনেক বড় খারাপ নেশা, এগুলি সব ছেড়ে, আবার পড়াশোনার অনেক বেশি নেশা, এটাও খারাপ। সবকিছুতে ব্যালেন্স করে চলাটাই হচ্ছে একজন মুমিনের জন্য সর্বোচ্চ কর্তব্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক র্যান্ডমলি হয়ে গিয়েছে, একটা স্পেসিফিক বিষয়ের উপর দাঁড় করাতে চেয়েছিলাম, কিন্তু একটু বেশি বড় হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।